জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ জারি করলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আজ বৃহস্পতিবার তিনি এই আদেশ জারি করেন। এর আগে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 অনুমোদন করা হয়। এরপর জাতির উদ্দেশ্যে ভাষণে আদেশের বিষয়বস্তু ও বাস্তবায়ন পদ্ধতির তথ্য তুলে ধরেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সবাইকে স্বাগত জানাচ্ছি ZSRM নিবেদিত দেশ সন্ধ্যায়। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি এবং আজকের আলোচনা জুলাই সনদ এর আজকের যে স্বাক্ষরের যে বিষয়টি রয়েছে সেই বিষয়টি নিয়ে তো কথা বলবোই, এবং আলোচনার বিষয় রেখেছি জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে এই বিষয়টি নিয়ে কথা বলবো। আমাদের সাথে আজকে আলোচক হিসেবে স্টুডিওতে এরই মধ্যে যুক্ত হয়ে গেছেন আবুল কালাম আজাদ মজুমদার, প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব, এবং আছেন আজিজুল বারী হেলাল, তথ্য বিষয়ক সম্পাদক, বিএনপি। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। এবং যেমনটা বলছিলাম, আজকে আলোচনার বিষয় জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে, এটি জুলাই সনদের যে বিষয়টি আমরা নিয়ে আলোচনা করতে যাব। সেখানে উল্লেখ করা হয়েছে এই সিদ্ধান্তটিও ঝুলেছিল অনেকদিন থেকে যে গণভোট কবে হবে সে প্রশ্ন আপনাদেরকে বারবার করেছে। আজকে আমি আলোচনা অবশ্যই আবুল কালাম আজাদ আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। প্রধান উপদেষ্টার যে ভাষণ, জাতির উদ্দেশ্যে ভাষণ তিনি দিয়েছেন, সবকিছু মিলিয়ে আজকের ঘটনার প্রবাহকে আপনি কিভাবে বিশ্লেষণ করছেন? ধন্যবাদ আপনাকে। আমরা মনে করি যে এটা সরকারের উপর একটা অনেক বড় দায়িত্ব ছিল। সরকার তার দায়িত্বটা পালন করেছে। আপনার সংস্কার এমনিতেই আমাদের এই সরকারের অন্যতম ম্যান্ডেট সংস্কার বাস্তবায়ন করা। এই সংস্কার নিয়ে আমাদের অনেক আলাপ আলোচনা হয়েছে ঐক্যমত্য কমিশনে। দীর্ঘ আলাপ আলোচনার পরে একটা সমাধানে আমাদেরকে পৌঁছাতেই হতো, একটা সিদ্ধান্তে সরকারকে পৌঁছাতেই হতো। আমরা মানে অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক দলগুলোকে আলাপ আলোচনার সুযোগ দিয়েছে, ঐক্যমত্য কমিশনে আলোচনা হয়েছে, রাজনৈতিক দলগুলোকে আলাদাভাবে আলোচনার সুযোগ দিয়েছে। তারপর একটা সুপারিশের ভিত্তিতে ঐক্যমত্য কমিশনের সরকারের পক্ষ থেকে আজকে সিদ্ধান্তগুলো চূড়ান্ত করা হয়েছে। আমরা মনে করি যে এই সিদ্ধান্তগুলোকে আমাদের সব রাজনৈতিক দল সম্মান জানাবে, আমরা আশা করি, এবং আমাদের জনগণের কাছে এই সিদ্ধান্তগুলো যথার্থতা তারাই তুলে ধরবে, সরকারও অবশ্যই তুলে ধরবে, এবং আমরা একটা সুন্দর রাজনৈতিক ভবিষ্যতের দিকে, যেটা আমাদের সবার প্রত্যাশা, সেদিকে আস্তে আস্তে এগিয়ে যাব। এটা আপনার বক্তব্য। আমি একটু চলে যেতে চাই আজিজুল বারী হেলাল আপনার কাছে। এই বিষয়টি নিয়ে প্রধান উপদেষ্টার ভাষণ এবং গণভোট একই দিনে, জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে বিএনপির তরফ থেকে এই প্রস্তাবটা দেওয়া হয়েছিল এবং সেটি হচ্ছে একই দিনে। অবশ্যই আপনার মতামত আমরা জানতে চাইব, এবং সেই সাথে আমি যদি ছোট্ট একটা খবরও বলি, যেটা একটু আগে আবুল কালাম আজাদ মজুমদার বললেন যে সব রাজনৈতিক দল এটি মেনে নিবে এবং অবশ্যই এটিকে স্বাগত জানাবে, এমনটা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস নিজের সই করা জুলাই জাতীয় সনদ লঙ্ঘন করেছেন বলে অভিযোগ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, গত 17 অক্টোবর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যে জুলাই জাতীয় সনদ প্রধান উপদেষ্টা নিজে স্বাক্ষর করেছেন সেটা তিনি লঙ্ঘন করেছেন তার ভাষণের মাধ্যমে। আমি একটু জানতে চাই কোন কোন জায়গায় তিনি ভাষণের মাধ্যমে তার যে অঙ্গীকার ছিল সেগুলো তিনি লঙ্ঘন করেছেন বলে মনে করছেন সালাউদ্দিন আহমেদ সাহেব? ধন্যবাদ আপনাকে। দুটো প্রশ্ন করেছেন এবং আমি দেখলাম আজকে প্রধান উপদেষ্টা যে ভাষণ দিলেন, আমার মনে হয় আমাদের ইতিহাসে এই পর্যন্ত এই ভাষণটি সবচেয়ে সংক্ষিপ্ততম সময়ের ভাষণ। আমার কাছে মনে হয়, রেকর্ড আমি জানি না, আমার কাছে যেটা মনে হলো যে সংক্ষিপ্ত সময়ের ভাষণ। তবে সংক্ষিপ্ত সময়ের ভাষণ হলেও এটার কিন্তু তাৎপর্য অনেক অনেক বড়, অনেক তাৎপর্য বহন করে। প্রথমে বলি যে আপনি বললেন যে গণভোট এবং নির্বাচন একই দিনে হবে, বিএনপির প্রস্তাব, এই বক্তব্যটা কিন্তু ঠিক না। এই প্রস্তাবটা ঐক্যমত কমিশনে আমরা সবাই আলোচনা করেছি, কেউ মেনেছে কেউ মানেনি। না মানার পক্ষের দলের সংখ্যা বেশি যে একই দিনে নির্বাচন হবে। সুতরাং এটা বিএনপির প্রস্তাব হিসেবে মানা হয়েছে, এটা বললে কিন্তু মানুষের কাছে ভুল বার্তা যাবে। ঐক্যমত কমিশনে আমরা যে সমস্ত রাজনৈতিক দলগুলো ছিলাম, আমরা আলোচনা তর্ক বিতর্কের পরে এটা সিদ্ধান্তে উপনীত হয়েছিলাম। কেউ এটার বিরুদ্ধেও ছিল, কিন্তু পক্ষে ছিল বেশিরভাগ দল। এই জন্য এটা জুলাই সনদে সংরক্ষিত লেখা হচ্ছিল। অর্থাৎ এই গণভোট এবং জাতীয় ভোট একদিনে হবে,
এই প্রস্তাবটা দেওয়া আছে। বিএনপির প্রস্তাবের ফলে এটা বললে কিন্তু ভুল বার্তা যাবে মানুষের কাছে। কিন্তু আমরা বারবার শুনেছি এটাই যে বিএনপি চাচ্ছে যে জাতীয় নির্বাচন আমরা চাচ্ছি that does not mean আমাদের চাওয়ার ফলে এই সরকার দিচ্ছে, তাহলে তো আপনি সরকারকে পার্টিসান করে দিলেন, তাই না? না, এটা তো বিএনপির মানে আমরা তো সহজেই আন্দাজ করা যায় যে আমরা একলা চাচ্ছি না, আরো অনেক দল আমাদের সাথে শরীক অনেক দলই চাচ্ছে। সুতরাং আপনাকে বলতে হবে সরকারের এই প্রস্তাব এবং সরকারের এই সুপারিশটা, সরকার আপনার সুপারিশটা স্বাক্ষর করলো, এটা বিএনপির প্রস্তাবের ফলে হয়েছে, এটা বললে কিন্তু হবে না। সেকেন্ডলি আপনি বলছেন, আমি যেটা মনে করি, দেখেন এখন তো সরকারের একটা সমালোচনা করতেই হবে, যেহেতু তিনি সমালোচনার মতো কাজও করেছেন। সেটা হলো আমরা যেসব বিষয়ে স্বাক্ষর করেছিলাম, যে সমস্ত 30টা ছিল আমাদের ঐক্যমত, আর 14টা কি 15টা ভাই মনে নোট অফ ডিসেন্ট ছিল মনে হয়। তো এই যে স্বাক্ষর আমরা সবাই করেছিলাম, সেই স্বাক্ষরটা আবার ঐক্যমত কমিশন সুপারিশ আকারে, ঐক্যমত কমিশন মানে কিন্তু সরকারকে সুপারিশ করলো। এখানে একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট থেকে যাচ্ছে, কিন্তু সরকার আর প্রধান উপদেষ্টা আবার সেটা সিগনেচার করলেন। আমাদের যে আলোচনাগুলো ছিল, সেই আলোচনাগুলো অনেক কিছু বাদ পড়েছে সেখান থেকে, তাই না? আমাদের সাথে আলোচনা করা উচিত ছিল। অতএব ঐক্যমত কমিশন বা প্রধান উপদেষ্টা দলগুলোর যে রাজনৈতিক সমঝোতার ফলে যে স্বাক্ষরটা হয়েছিল, সেই স্বাক্ষরে অনেক কিছু তিনি লঙ্ঘন করেছেন, এই কথাটি বলা হচ্ছে। যেমন দেখেন যে আমি এখানে আসার আগে আদাত ভাইয়ের সাথে একটু কথা বলতেছিলাম, যেমন আমরা যে প্রস্তাবটি তুলেছি যে সংবিধান সংস্কার পরিষদ, এইটা নিয়ে আমার যতদূর ধারণা আলোচনা হয়নি। আদাত ভাই বলছিল আমার এই টকশোর আগে যে আলোচনা হয়েছে, এবং এটা যদি আলোচনা হয়ও, তাহলে আমার বক্তব্য যে সংবিধান সংস্কার পরিষদ এটার যে নির্বাচন এবং জাতীয় সংসদের নির্বাচন, দুটো নির্বাচন হচ্ছে এখানে। আমাদের নির্বাচন কমিশন সংবিধান সংস্কার পরিষদ নির্বাচন করার এখতিয়ার আছে কিনা, এটা হলো পয়েন্ট নাম্বার 1। আমি আমার বুদ্ধিতে বলছি এটা। দ্বিতীয় নম্বর হলো যে আপনার একটা অনির্বাচিত সরকার বা একটা অন্তর্বর্তীকালীন সরকার can dictate the further the next parliament or upcoming parliament you have to do and do's and don'ts করতে পারে কিনা সংবিধান সংস্কার, এটা একটা প্রশ্ন। তবে আমার ওপিনিয়ন হলো, যেহেতু রাজনৈতিক দলগুলো এখনো তাদের কেন্দ্রীয় পর্যায়ের মিটিংগুলো করছে, পলিসি মেকিং মিটিং করছে, সুতরাং ফাইনাল কোনো কমেন্ট করা এটা খুব ভেরি আর্লি হয়ে যাচ্ছে। আমি আমার ব্যক্তিগত অভিমত থেকে এগুলো বলছি যে তারপরও বাংলাদেশে আমার নিশ্চিত বিশ্বাস যে একটি উৎসব মুখর পরিবেশে নির্বাচন, ঐতিহাসিক নির্বাচনটা অনুষ্ঠিত হবে। কারণ আমরা ইতিমধ্যে দেখছি যে আমাদের তর্ক বিতর্ক আলোচনা সমালোচনার ফলে পরাজিত ফ্যাসিবাদের কিন্তু একটা পদধ্বনি, মেকি হলেও এআই জেনারেটেড হলেও একটা পদধ্বনি কিন্তু শোনা যায়। সুতরাং এই সব কিছুকে প্রতিহত করবার জন্য হলেও আমাদের একটি জাতীয় নির্বাচন সবার অংশগ্রহণে অ্যাকসেপ্টেবল টু অল, শুধু অংশগ্রহণ করলে হবে না, সুষ্ঠু গ্রহণযোগ্য এবং অ্যাকসেপ্টেবল টু অল এই নির্বাচনটা আমাদের করার প্রয়োজন। এই জন্য প্রধান উপদেষ্টা আজকে যে বক্তব্য দিয়েছে, আমার দৃঢ় বিশ্বাস রাজনৈতিক দলগুলো যদি আমি যে দুটো পয়েন্ট বললাম, জামাত ইসলামও একটা পয়েন্ট আমি বলছে, এনসিপি কি বলেছেন না বলেছে এখন আমি দেখিনি, যাই বলুক, এগুলো সব আমার ধারণা যে পলিটিক্যাল কৌশল, রাজনীতির মাঠকে গরম করার জন্য, নেতা কর্মীকে উজ্জীবিত রাখার জন্য এগুলো হয়। আমি এখনো ফাইনাল কমেন্টে আসছি না, কারণ আমার দল এখনো মিটিং চলছে। তারা যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত আবার বিশ্লেষণ করে আমরা বলবো। অবশ্যই আমরা সেক্ষেত্রে আসলে নির্বাচনের ভবিষ্যৎ এইসব বিষয় নিয়ে কথা বলতে পারি, মানে একেবারে নির্দিষ্টভাবে কোনো কনক্লুশনে না পৌঁছে। কিন্তু আমি যদি, আপনি জামাতের কথা তুললেন, তো জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলছেন এই জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি নিয়ে তিনি বলছেন যে জনগণের অভিপ্রায় ও গণদাবিকে উপেক্ষা করে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের ঘোষণা দিয়েছে সরকার। প্রধান উপদেষ্টার এই ঘোষণায় জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়নি। আমি একটু আব্দুল কালাম আজাদ আপনার প্রতিক্রিয়া জানতে চাই এই বিষয়টি নিয়ে, এই মন্তব্যটি নিয়ে। না, এটা ওই যে
তাৎক্ষণিকভাবে ওনারা হয়তো বলেছেন। আমার ধারণা যেহেতু এটা তাৎক্ষণিক প্রতিক্রিয়া, এটাকে আমরা এই মুহূর্তে অত এটা নিয়ে চিন্তাগ্রস্ত মানে এটা না কেন হয়ে, বলছেন? ওনারা সে তো যেহেতু মানে আগেই চেয়েছিলেন, নভেম্বরের মধ্যে চেয়েছিলেন, এই কারণে কি ওনাদের তো এখন ধরেন এক এক রাজনৈতিক দলের এক এক ধরনের চাওয়া, এটা খুব স্বাভাবিক, এই চাওয়ার ভিন্নতা থাকতেই পারে। কিন্তু সরকার তো আসলে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের চাওয়া পূরণ করার জন্য সিদ্ধান্ত নেয়নি। সরকার যেটা সার্বিকভাবে মানুষের জন্য ভালো হবে, দেশের জন্য ভালো হবে, সেটাই বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছে। তাতে কিছু কিছু সিদ্ধান্ত কোনো রাজনৈতিক দলের মন মতো হয়েছে, কিছু কিছু সিদ্ধান্ত মন মতো হয়নি। এটা খুব স্বাভাবিক। সব সিদ্ধান্ত একটা রাজনৈতিক দলের মতো মনোভূত হবে, আবার সব সিদ্ধান্ত একেবারে কোনোটাই কারো পছন্দ হবে না এরকম না। এটা এক্সপেক্টেড ছিল যে কিছু কিছু ক্ষেত্রে হয়তো মত দ্বিমত থাকবে। তবে আমরা মনে করি যে এটা হিট অফ দ্য মোমেন্ট ওনারা বলেছেন তাৎক্ষণিকভাবে। কারণ তবে পুরো জিনিসটা যখন ওনারা আরও পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণের সুযোগ পাবেন, কারণ প্রধান উপদেষ্টা ভাষণ দেওয়ার পরে কিন্তু আদেশটা জারি হয়েছে, অধ্যাদেশটা জারি হয়েছে, এবং সেখানে কিন্তু বিস্তারিত বলা আছে, এটা আরও অনেক বিশদ আকারে বলা আছে। আমার ধারণা সেগুলো যখন ওনারা পড়বেন, দেখবেন, বিচার বিশ্লেষণ করবেন, তখন ওনারা হয়তো ওনাদের মত পরিবর্তন করবেন। আমি একটু বলি আজাদ ভাইয়ের কাছে। আজাদ ভাই, এই যে জামাত ইসলাম বলছে যে জনগণের অভিপ্রায়কে তোয়াক্কা না করে সরকার মানে অন্তর্সরে দিল, জনগণের অভিপ্রায় গণভোটটা আগে হবে, এইটার কোন প্রমাণ আমাদের কাছে আছে? জনগণের অভিপ্রায়কে ঐক্যমতের কমিশন হচ্ছে, জনগণের অভিপ্রায়কে আমরা আলোচনাগুলো করছি, জুলাই সনদ কি জনগণের অভিপ্রায় করছি না রাজনৈতিক দলগুলো তাদের স্কলার মতামত দিয়ে টু বিল্ড এ গুড নেশনস আর গুড কান্ট্রিজ আমরা এগুলো করছি? এখানে জনগণের অভিপ্রায়টা বারবার বলছে জামাত। আমি দেখলাম যে জনগণের অভিপ্রায়কে বাদ দিয়ে পিআর করা হচ্ছে না, জনগণের অভিপ্রায়কে বাদ দিয়ে গণভোট করা হচ্ছে। আমি গণভোট জনগণ আমাদের, আপনি দেখেন আজাদ, আমি একটু বলি, আমাদের যে রাজনৈতিক দল, আমাদের যে ভোটের পার্সেন্টেজ, বা আমাদের সাথে আরো যে সঙ্গী রাজনৈতিক দল তাদের যে ভোটের পার্সেন্টেজ, তাহলে তো জনগণের অভিপ্রায় গণতান্ত্রিকভাবে আমাদের দিকে চলে আসে। তারপর তো আমরা বলতে পারছি না জনগণের অভিপ্রায়, আমরা একটা স্কলার মতামত এগুলো। এখন তো জনগণের অভিপ্রায় তো গণভোটটা যখন হয় তখন হয় জনগণের অভিপ্রায়। আমার একটা জিনিস খুব মনে পড়ছে, যখন আমরা নির্বাচনী পোস্টার দেখি, আমরা খেয়াল করে দেখবেন যে পোস্টারের নিচে যা লেখা থাকে প্রচারে এলাকাবাসী, তো এলাকাবাসীর কেউ কেউ হয়তো এই প্রচারের সাথে সম্পৃক্ত, কিন্তু সব এলাকাবাসী তো আর আসলে প্রচার করে না। তো এটাও একই অনেকটা সেরকম যে হ্যাঁ, জনগণের কেউ কেউ হয়তো এটা চায়নি, আবার জনগণের একটা অংশ চেয়েছে। আসলে যখন রাজনৈতিক দলগুলোর সাথে এটা নিয়ে আলোচনা হয়েছে, পক্ষে বিপক্ষে সবাই যার যার যুক্তি উপস্থাপন করেছে। নির্বাচনের আগে গণভোট হওয়ারও কিছু যুক্তি ছিল, যে যুক্তিগুলো জামায়াতে ইসলামের পক্ষ থেকে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আপনার উপস্থাপন করা হয়েছে, এবং সেই যুক্তিগুলো বেশ ভালো যুক্তি ছিল। আমরা বলবো না যে তাদের যুক্তিতে কোনো ইয়ে ছিল না, সার্বত্তা ছিল না, তাদের যুক্তিগুলো ভালো ছিল। কিন্তু আবার একই দিনে নির্বাচন হওয়ার পক্ষেও স্ট্রং কিছু লজিক ছিল, এবং সেখানে সবচেয়ে বড় জিনিস, সেখানে রিসোর্স মোবিলাইজেশনের ক্ষেত্রে যেমন আমাদের সরকারের কিছু সীমাবদ্ধতা আছে। যদি একই দিনে নির্বাচন হয়, এই দুটো নির্বাচন হয়, তাহলে রিসোর্স কিছুটা সেভ করা যায়, আমরা এই একই রিসোর্স এমপ্লয় করে এই নির্বাচনটা আয়োজন করা যায়। তো সরকার সব দিক, প্রজ এন্ড কনস উভয় দিক বিবেচনা করে এটাকে যেটা শ্রেয়তর মনে করেছে সেই সিদ্ধান্তটাই আজকে জানিয়েছে। এখানে রাজনৈতিক দলগুলোর অভিপ্রায়, আমরা সবার অভিপ্রায়কে সম্মান করি, আমরা মনে করি যে সবারই অধিকার আছে তার মতো করে তার দাবিটা জানানোর, কিন্তু দিন শেষে তো একটা সিদ্ধান্তে আসতেই হবে। আমরা তো অনন্তকাল এইভাবে বসে থাকাও যাবে না। আপনি দেখেন যে নির্বাচনের যদি আমরা ফেব্রুয়ারির প্রথমার্ধ ধরি, তাহলেও কিন্তু মানে 3 মাস মোটের উপর সময় আছে আমাদের। আমরা যদি ফেব্রুয়ারি 15 তারিখটাকে বেঞ্চমার্ক ধরি, তাহলে আজকে নভেম্বরের 13 তারিখ, তো 3 মাস সময় আছে। এর মধ্যে এখন আমাদের এই বিষয়গুলো নিয়ে আর অপেক্ষা বা কালক্ষেপণের আসলে সুযোগ নেই। এই বিষয়গুলোকে আমরা মীমাংসায় করে বা একটা মীমাংসায় পৌঁছে, আমাদের সরকারের পক্ষ থেকে হোক, রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে হোক, সবার পক্ষ থেকে এখন আসলে আমাদের পরবর্তী ধাপে, এটা হলো সরকারের অভিপ্রায়, সরকার না শুধু, এটা রাজনৈতিক দলগুলোরও আসলে সব রাজনৈতিক দল কি এই একমত পোষণ করছে বলে মনে হয় আপনার? একটা বিরতি নেই, বিরতি নিয়ে এটা আসলে অনেক বিস্তারিত আলোচনা। আমি বিরতিটা নিয়ে এসে আপনাদের কাছে নিশ্চয়ই উত্তর জানবো। দর্শক, একটা বিরতি নিচ্ছি। ZSRM নিবেদিত দেশ সন্ধ্যায় সঙ্গে থাকুন, ফিরছি এক্ষুনি।
বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন ZSRM নিবেদিত দেশ সন্ধ্যা। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। আলোচনা করছিলাম জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে, এই বিষয়টি নিয়ে কথা বলছিলাম। অতিথিরা আছে, আমি আলোচনায় ফিরে যেতে চাই। আমি একটু জানতে চাই, মানে আমি একটু বুঝে নিতে চাই আসলে জনাব আবুল কালাম আজাদ মজুমদার, আপনার কাছে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস তার ভাষণে যে কথাগুলো বলেছেন তার মধ্যে একটি জায়গাতে তিনি বলছেন জুলাই জাতীয় সনদ বা সংস্কার প্রস্তাব বাস্তবায়নের পদ্ধতি কি হবে তা জাতিকে তিনি জানিয়েছেন। তিনি জানিয়েছেন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে। সংসদ হবে 2 কক্ষ বিশিষ্ট। জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে 100 সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হবে। এবারের ইলেকশনটা একেবারে ভিন্ন রকম একটা ইলেকশন, ভিন্ন প্রেক্ষাপটের ইলেকশন, এবং এখানে নতুন নতুন কিছু টার্ম এসেছে যেটা একেবারে তৃণমূল পর্যায়ে যে ভোটারগুলো রয়েছে, মানে আমাদেরই বুঝতে অনেকখানি অসুবিধা হয় যারা প্রতিদিন পড়ি, প্রতিদিন শুনি, তাদেরও একেবারে যারা তৃণমূল পর্যায়ে রয়েছে তাদেরও অনেক অসুবিধা হতে পারে। আমি একটু বুঝে নিতে চাই আপনার কাছে আসলে তিনি কি বুঝাতে চেয়েছেন এই কোন জায়গাটাতে বুঝেন? মানে আমি যে উচ্চকক্ষ বিষয়টা, উচ্চকক্ষ এবং 100 সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হবে, এই জায়গাগুলো একটু বুঝতে চাই। ধন্যবাদ আপনাকে। এই বিষয়টা তো আমাদের সংবিধান সংস্কার কমিশনের যে প্রস্তাব ছিল তখন থেকে আলোচনায় আছে। এটা প্রায় আজকে 1 বছর আগের কথা। আপনি চাইলে ততদিনে বুঝে নিতে পারতেন। আমি একটু পরে বুঝতে পারছি। ঐক্যমত্য কমিশনেও এটা আলোচনা হয়েছে। ঐক্যমত্য কমিশনের বিভিন্ন ধাপে এটা আলোচনায় এসেছে। রাজনৈতিক দলগুলো প্রত্যেকে বিষয়ে তার মতামত দিয়েছে এবং পরিশেষে ঐক্যমত্য কমিশন যে সুপারিশটা দিয়েছে সেই সুপারিশটাতেও কিন্তু, সুপারিশ বলতে আমি আসলে জুলাই সনদের কথা বলছি, যেটার ভিত্তিতে জুলাই সনদটা তৈরি হলো, জুলাই সনদেও কিন্তু আপনার এই প্রস্তাবটা আছে, নোট অফ ডিসেন্ট সহ আছে। এখন এই প্রস্তাবটা সেখান থেকেই জাস্ট জনগণের কাছে, যেহেতু এটা নিয়ে একটু ভিন্ন মত আছে এবং রাজনৈতিক যে মত ভিন্নতার কথা আমরা গত কিছুদিন ধরে দেখেছি, এটা ওয়ান অফ দি কোর ইস্যুস যেখানে আমাদের মেজর পলিটিক্যাল পার্টিগুলো একমত হতে পারেনি। তো সে কারণে সরকার মনে করেছে যে ঠিক আছে, তাহলে এটা আমরা জনগণের কাছেই উপস্থাপন করি, তাহলে তারা সিদ্ধান্ত নিতে পারবে। তবে জেনারেলি এটা তো একটা কনসেনসাসে সবাই এসেছে যে আমাদের দ্বিকক্ষের প্রয়োজন, দ্বিকক্ষ বিশিষ্ট একটা সংসদের একটা দ্বিকক্ষ তৈরি করতে হবে, এইটা নিয়ে একটা ঐক্যমত হয়েছে। এবং এই দ্বিকক্ষের সদস্যরা কিভাবে নির্বাচিত হবেন সেটা নিয়ে কারো কারো ভিন্নমত আছে। অধিকাংশ রাজনৈতিক দল, আমি বলবো আমাদের যে ঐক্যমত্য কমিশনের আলোচনায়, সেখানে সবাই এই মতটাই দিয়েছেন যে আপনার প্রাপ্ত ভোটের ভিত্তিতে যে সংসদের যে নির্বাচনটা হবে, সেই নির্বাচনে যে ভোটটা আসবে সেই ভোটের ভিত্তিতে দলগুলো ঠিক করে নেবে যারা ভোটের আনুপাতিক হারে তারা তাদের নির্দিষ্ট সংখ্যক ব্যক্তিকে তারা মনোনয়ন দেবেন উচ্চকক্ষে। আর আপনার সংবিধান সংশোধন করলে উচ্চকক্ষের জেনারেল মেজরিটি লাগবে, এটাও কিন্তু আলোচনা হয়েছে অনেকবার। এটা আলোচনা করার অন্যতম উদ্দেশ্য হচ্ছে, আপনি জানেন যে এর আগে অ্যাবসলিউট মেজরিটি নিয়ে আমাদের অতীতে শেখ হাসিনার আমলে আমরা দেখেছি যে সংবিধানের অনেক কিছু তারা ছুঁড়ে ফেলে দিয়েছেন তাদের দলীয় স্বার্থে, তাদের দলীয় পছন্দে, দলীয় দল যাতে তারা বারবার ক্ষমতায় আসতে পারে এই জন্য। তো এইবার একটা আলোচনা এসেছিল যে এমন একটা রাজনৈতিক ব্যবস্থা আসলে আমাদের প্রয়োজন যাতে কোনো দল আসলে যারাই জিতে আসুক তারা যাতে কোনোভাবেই স্বৈরাচারী হয়ে উঠতে না পারে বা তাদের ইচ্ছা মতো সংবিধানে কাটাছাড়া না করতে পারে। তো এইটা আপনার এখন যদি নির্বাচন হয় তো যে কোনো দলই তো আপনার 2/3 মেজরিটি পেতে পারে এবং পেলে কিন্তু বর্তমানে যে সংবিধানের যে ধারা আছে তাতে তারা কিন্তু তাদের ইচ্ছা মতো সংবিধানে পরিবর্তন আনতে পারে। এখানে একটা ডেটারেন্ট হিসাবে বা একটা আপনার প্রোটেকশন হিসাবে আপনার উচ্চকক্ষকে একটা ক্ষমতা দেওয়া হয়েছে, যদি উচ্চকক্ষে অ্যাটলিস্ট অন্য নিম্নকক্ষে যদি 2/3 মেজরিটি হয়, উচ্চকক্ষে অন্তত জেনারেল মেজরিটিটা যদি থাকে, তাহলে শুধুমাত্র সংবিধানের সেই সংশোধনটা কার্যকর হবে। এটা আমরা মনে করি যে কোনো একটা রাজনৈতিক দল সে যারাই ক্ষমতায় থাকুক তারা যাতে
তাদের খেয়াল খুশি মতো রাজনৈতিক ব্যবস্থাটাকে পরিবর্তন করে দেশে আবার নতুন কোনো রাজনৈতিক সংকট তৈরি করতে না পারে, আমাদের জুলাই গণ অভ্যুত্থানের মতো আবার নতুন কোনো পরিস্থিতি তৈরি না হয়, যাতে আবার আমাদের দেশের তরুণদের আমাদের দেশের জনগণকে জীবন দিতে না হয়, এইটাকে প্রতিরোধ করার জন্য এরকম একটা প্রস্তাব ঐক্যমত্য কমিশনেও আলোচনা হয়েছে, তার আগে সংবিধান সংস্কার কমিশনে আলোচনা হয়েছে, এবং আজকে সুপারিশ আকারে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এটা জনগণের কাছে উপস্থাপন করেছে, চূড়ান্ত সিদ্ধান্ত তারা নেবেন। ওকে, আমি আরেকটু জানি, সেটা হলো যে এই যে প্রশ্নের যে বিষয়টা, গণভোটের যে প্রশ্নের বিষয়টা রয়েছে, সেই বিষয় যে সিদ্ধান্ত যে 4টির বেশি প্রশ্ন রাখার কথা বলা হয়েছে, এই প্রশ্নগুলো মানে কি ধরনের হবে? এর আগে প্রশ্নের ভাষা নিয়ে অনেক রকমের আলোচনা হয়েছে। এক বাক্যে যে প্রশ্নের উত্তর দিতে হবে সেটি অনেক বড় হওয়ার কোনো মানে যৌক্তিকতা আছে কিনা? না, প্রশ্ন কিন্তু একটাই, আসলে প্রশ্নের সাবসেকশন হিসাবে কতগুলো বিষয় ব্যাখ্যা করে দেওয়া হয়েছে। কারণ এখানে আসলে শুধু একটা প্রশ্ন দিলে অনেক সময় জনগণ বা রাজনৈতিক দল তাদের মনে অনেক প্রশ্ন থেকে যেতে পারে, যে একটা যে মোটা দাগে একটা প্রশ্ন দিয়ে দিলাম এবং সেই প্রশ্নের ভিত্তিতে জনগণ হ্যাঁ না বলে দিল, এবং তারপরে গিয়ে যখন এগুলো বাস্তবায়ন করতে গেলো তখন জটিলতা হলো, তখন তার সেরকম যেন কোনো পরিস্থিতি না হয়। ওই একটা প্রশ্নেরই কতগুলো সাবসেকশন দিয়ে ক, খ, গ এরকম 4টা দিয়ে জনগণের কাছে উপস্থাপন করেছে। আমাদের জনগণের পলিটিক্যাল লিটারেসি আমরা মনে করি অনেক হাই। বাংলাদেশের মানুষ রাজনীতি সচেতন মানুষ, অতীতেও যখন বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নেওয়ার সুযোগ পেয়েছে, আমাদের মানুষকে আসলে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ খুব কম দেওয়া হয়েছে রাজনৈতিক দলগুলো বা বিভিন্ন সময়ে, কিন্তু যখন আমাদের দেশের মানুষকে সিদ্ধান্ত নেওয়ার প্রকৃত অর্থে সুযোগ দেওয়া হয়েছে তারা কিন্তু কখনো ভুল সিদ্ধান্ত নেয়নি। তো আমরা বিশ্বাস করি যে এবারও তাদের সামনে যদি সবকিছু স্পষ্টভাবে উপস্থাপন করা যায় তাহলে তাদের কাছ থেকেই আসলে সঠিক নির্দেশনাটা আমাদের যারা পরবর্তী নির্বাচিত সাংসদ থাকবেন তারা পেয়ে যাবেন, এবং জনগণের নির্দেশনা অথবা ইচ্ছে অনুযায়ী তখন তারা কাজ করতে পারবেন। জনাব আজিজুল বারী হেলাল কিন্তু একটা প্রশ্ন রেখেছিলেন, আমি জানি না আপনি সেই প্রশ্নটির উত্তর এই মুহূর্তে নিব কিনা, সেটা হলো যে অন্তর্বর্তী সরকারের এখতিয়ার সম্পর্কে কতটুকু করবে কতটুকু করবে না। এটা আমরা আসলে সেই জুলাই গণ অভ্যুত্থানের পর থেকেই এই বিষয়টি নিয়ে আলোচনা করছি, কিন্তু আজকে আবারও আজিজুল বারী হেলাল এই প্রশ্নটি যেহেতু তুলেছেন, আপনি কি সেই প্রশ্নটির উত্তর আজকে দিবেন কিনা? না, আমি দেবো না কেন, অবশ্যই দেবো। অন্তর্বর্তীকালীন সরকারের এখতিয়ার নিয়ে আসলে যখনই কারো কোনো কিছু মনোপুত হয় না তখনই এই প্রশ্নটা তারা করেন। এটা আমরা গত 1.5 বছর ধরেই দেখে আসছি, এটা নতুন কোনো বিষয় না। আমরা মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকারের এখতিয়ারটা অন্তর্বর্তীকালীন সরকারই বিভিন্ন সময়ে আপনার মানুষের কাছে স্পষ্ট করেছেন। আমাদের মোটা দাগে 3টা কাজ সরকার নিয়েছে, সেটা হচ্ছে আমাদের সংস্কার, বিচার এবং নির্বাচন। এটার কথা আজকেও কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেছেন। বিচারের কাজ তো এগিয়ে চলেছে, আমরা আজকে একটা সিদ্ধান্ত পেয়েছি বিচার বিভাগ থেকে। নির্বাচনের প্রস্তুতিও পুরোদমে চলছে, আর বাকি আছে সংস্কার। তো সংস্কার সরকারের একটা বিরাট ম্যান্ডেট, এবং এই ম্যান্ডেটটা আমাদের জুলাই গণ অভ্যুত্থানের ম্যান্ডেট, সেটা কিন্তু আজকে মাননীয় প্রধান উপদেষ্টা ওনার বক্তব্যেও উল্লেখ করেছেন। জুলাই গণ অভ্যুত্থানের ম্যান্ডেট হচ্ছে সংস্কার, এবং এই সংস্কারটা এই সরকারকেই করে দিতে হবে। অন্তত সংস্কারের রূপরেখাটা তৈরি করে তার জন্য একটা গাইডলাইন তো সরকারকে তৈরি করে দিতে হবে, এবং সেই প্রেক্ষাপটেই সরকার বিভিন্ন পর্যায়ে আলোচনা করে প্রথমত সংস্কার কমিশন করেছেন, সেই সংস্কার কমিশন সব স্টেক হোল্ডার মতামত নিয়েছেন, তারপর একটা ঐক্যমত্য কমিশন করেছেন, সেখানে 47 কর্মদিবস রাজনৈতিক দলগুলো আলোচনা করেছেন। আমাদের যখন সংসদ থাকে তখন আমাদের আইন প্রণেতারাও এত আলোচনা করেন না আইন নিয়ে, তারা মূলত নেতা নেত্রীদের স্তুতি নিয়ে ব্যস্ত থাকেন, কিন্তু এখানে আইন নিয়ে দেশ কিভাবে চলবে সেটা নিয়ে তারা আলোচনা করেছেন, পক্ষে বিপক্ষে মতামত দিয়েছেন। তারপরে গিয়ে এখন চূড়ান্ত ধাপে এসে সরকারের পক্ষ থেকে একটা সিদ্ধান্ত এসেছে। এটা আমরা মনে করি যে এই গণ অভ্যুত্থানের ম্যান্ডেট নিয়ে সরকারের যে সংস্কারের অঙ্গীকার, সেই অঙ্গীকারের প্রেক্ষাপটেই সরকারের কাজটা অসংখ্য ধন্যবাদ এই অংশের জন্য আবুল কালাম আজাদ মজুমদার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজিজুল বারী হেলাল, আপনি বলছিলেন একটা সুষ্ঠু, একটা সুন্দর, একটা ফেয়ার ইলেকশন এবং সকলের কাছে গ্রহণযোগ্য এমন একটা ইলেকশনের জন্যই দিকেই আমরা এগিয়ে যাব, এমনটাই আমাদের প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রত্যাশা হওয়া উচিত এবং আমাদের সেভাবে কাজ করা উচিত। আমরা কি করছি সবগুলো রাজনৈতিক দল সেই ঐক্যমত্যে এখনো পর্যন্ত পৌঁছাতে পেরেছে কিনা? আজিজুল বারী হেলাল এই অংশে খুব বিরতির পরে এসে আমি জানবো, এই প্রশ্নটা আমি রেখে গেলাম আজিজুল বারী হেলালের কাছে। দর্শক, একটা বিরতি নিয়ে ফিরছি, দেশ সন্ধ্যায় সঙ্গে থাকুন।
বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন ZSRM নিবেদিত দেশ সন্ধ্যা। সোনিয়া হক আপনাদের সাথে আছি। জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে, এই বিষয়টি নিয়ে আজকে কথা বলছিলাম। আমি আলোচনায় ফিরে যেতে চাই। আজিজুল বারী হেলালের কাছে বিরতিতে যাবার আগে একটি প্রশ্ন রেখেছিলাম, সেটি হলো যে সব রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যে পৌঁছানো যে একটা সুষ্ঠু নির্বাচন করতে হবে, যে কোনো উপায়ে যে কোনোভাবে একটা গ্রহণযোগ্য নির্বাচন সকলের কাছে। সেই ঐক্যমত্যে আসলে পৌঁছতে পেরেছে কিনা রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে, তাদের যে আস্থা বা যে সংশয়ের জায়গাগুলো সেগুলো দূর করতে পেরেছে কিনা? দেখেন, আওয়ামী লীগ ছাড়া আর সমস্ত রাজনৈতিক দল যারা গণঅভ্যুত্থানের পক্ষে ছিল তারা কিন্তু এই ঐক্যমতে পৌঁছেছে যে একটা নির্বাচন সুষ্ঠু, গ্রহণযোগ্য, অবাধ বা নির্বাচন দরকার। নির্বাচনের হবে না এই প্রশ্নে কিন্তু সবাই ঐক্যমত, মানে হবে এই প্রশ্নে সবাই ঐক্যমত, হবে না এরকম কেউ বলছে না। পলিটিক্যালি রেটরিক অনেক কিছু আছে। এখন বক্তব্য হলো যে নির্বাচন হবে এটা নিয়ে ঐক্যমত। এখন বক্তব্য হলো যে নির্বাচনের পরে যে সরকার, সেই সরকারকে কিছু কিছু যে সংস্কারের পক্ষে আমরা সবাই, সংস্কারের পক্ষে নেই এমন কোনো রাজনৈতিক দল নেই, সবাই সংস্কার। সেই সংস্কারগুলো কি কি সংস্কার করতে হবে এটা নিয়েও আমরা ঐক্যমত। কিভাবে সংস্কার করতে হবে এইটা নিয়ে একটা সমস্যা দেখা দিচ্ছিল। কিভাবে সংস্কার করতে হবে, কোন তরিকায় সংস্কার করতে হবে, সেই তরিকা নিয়ে আমাদের ঐক্যমত ছিল না, সমস্যা ছিল। এখন আজাদ ভাই যেমন বললে যে, আমি যেমন বললাম যে এই সরকারের এখতিয়ার আছে কিনা সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন দেওয়ার, আজাদ ভাই বললেন যে এখতিয়ার সরকারের আছে। হ্যাঁ, এখতিয়ার সরকারের আছে, কিন্তু আপনি কোনো কিছু বাস্তবায়ন করতে গেলে, সংস্কার করতে গেলে আপনি তো ইচ্ছা মতো করতে পারবেন না, আপনাকে তো কোনো একটা মানদণ্ড মেনেই করতে হবে। আপনি এখন কি বলতে পারবেন যে স্থানীয় সরকার নির্বাচন দিয়ে আমি জাতীয় পরিষদ গঠন করবো, বলতে পারবেন? পারবেন না। তার মানে আপনাকে একটা তরিকা মানতে হবে। আমি সেই জায়গা বলছি যে এখতিয়ার সরকারের সব জায়গায় কিন্তু নেই। এখতিয়ার দ্যাট মিনস আপনি ইচ্ছা মতো কথা বলতে পারবেন না, আপনাকে লফুলি কথা বলতে হবে। আমাদের একটা এক্সিস্টিং সংবিধান আছে, সেই সংবিধানের আলোকে কথা বলতে হবে। সেই সংবিধানকে পরিবর্তন করতে হলে আপনি সংবিধান সংস্কার পরিষদের কথা বলছেন যে সেখানে সংস্কার করা হবে। সেই সংস্কার করা হওয়ার পরেও কিন্তু আর একটা গণভোট হবে। এই যে এখন যে গণভোটটা হচ্ছে, এই গণভোটটা হলো আমাদের পরস্পর রাজনৈতিক দলগুলোর প্রতি আস্থা অনাস্থার একটা সমস্যা ছিল, যাতে আমরা এই কমিটমেন্টগুলো মানি। যেমন যে একটা প্রশ্ন রেখেছে অন্তর্বর্তীকালীন সরকার যে জুলাই সনদে গৃহীত প্রস্তাবলী বাস্তবায়নে রাজনৈতিক দলগুলো প্রতিশ্রুতিবদ্ধ, জনগণ এটা মানে কি মানে না, এটা হলো মেইন কোশ্চেন। তার সাবসেকশন 4টা দিচ্ছে। একটা হলো কেয়ারটেকার সরকার, ইসি কমিটি, তারপর স্ট্যাটিউটরি বডি, এইসব বডি যেভাবে গঠন হবে, জুলাই সনদে আকারে গঠন হবে, সেইটা আপনি মানেন কিনা। তারপরে এই উচ্চকক্ষে পিয়ার হবে, তারপরে নারী প্রতিনিধি, তো রাজনৈতিক দলগুলো যে প্রতিশ্রুতি দিচ্ছে, এরকম 4টা কোশ্চেন আছে, 4টা সাবসেকশন, অর্থাৎ ক খ গ ঘ করে আছে। আর মূল একটা প্রশ্ন যে জুলাই সনদ জনগণের প্রতিশ্রুতি বাস্তবায়ন হবে কি হবে না। সুতরাং আপনার এই সরকার আপনার যা কিছু করতে পারে এই কথাটা কিন্তু, এই সবকিছুর এখতিয়ার কিন্তু তার কাছে নেই। তবে এখন আমার ব্যক্তিগত বক্তব্য, আমাদের এই সমস্ত তর্ক বিতর্ক এখন রেখে আমরা যদি নির্বাচনের পথে হাঁটি, নির্বাচনের আমেজ তৈরি করি, নির্বাচনের আবহাওয়া তৈরি করি, এবং নির্বাচনটা এখন হওয়া দরকার, এবং গ্রহণযোগ্য নির্বাচন, শুধু নির্বাচন হয়ে গেলে হবে না, গ্রহণযোগ্য নির্বাচন, অ্যাকসেপ্টেবল টু অল, এরকম একটা নির্বাচনের পথে যদি যায়। এবং আজকে সরকার যে জুলাই আপনার গণভোটের, আমি দেখলাম অনেক কমপ্লেক্স তৈরি হয়েছিল, কয়টা প্রশ্ন কি, কে বুঝবে, লিটারেসির হার কত, কিন্তু আমি দেখলাম যে একটু সরলীকরণ করা হয়েছে। একটা প্রশ্ন তার 4টা, সেই প্রশ্নের 4টা 5টা বর্ণনা আছে, একটু সরলীকরণ করা হয়েছে। হেলাল ভাই, আমরা মানে প্রশ্ন কিছুটা সরলীকরণ করা হয়েছে, এবং যত সময় যাবে তত বেশি সেটি একেবারে গণমানুষের কাছে আরো বেশি সহজ হবে, সহজবোধ্য হবে, এমনটাই আমরা আশা করতে পারি। কিন্তু এই ছোট্ট একটা প্রশ্ন আপনার কাছে, এই প্রশ্নটা খুব সংক্ষেপে জানতে চাই যে আসছে ইলেকশনে মানে এখন বিএনপি কাকে প্রতিদ্বন্দ্বী বেশি ভাবছে, সেটি জামাতে ইসলামী নাকি এনসিপি? কোনটিকে আসলে তারা চ্যালেঞ্জ হিসেবে, কোন দলটিকে তারা চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছে? উত্তর কি এখন দিতে হবে? তো আমি বলছি, দেখেন বাংলাদেশের রাজনীতিতে
বিএনপি আওয়ামী লীগ ছিল প্রধান দুটি রাজনৈতিক দল এবং প্রধান প্রতিদ্বন্দ্বী, কিন্তু আওয়ামী লীগ তার অপকর্মের কারণে, তার সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে রাজনীতি থেকে বিদায় নিয়েছে, তাই না? সেই জায়গাটা পূরণ করার জন্য চেষ্টা চালাচ্ছে জামাতে ইসলামী। তারা দ্বিতীয় সারির থেকে এখন প্রথম সারিতে চলে আসছে। আর এনসিপি হলো একটা নিউ বর্ন পার্টি, তাই না? তারাও সেই জায়গাটা নেওয়ার চেষ্টা করবে। সুতরাং এই মুহূর্তে বিএনপির যে আপনার অতীত যে ভোটের রেকর্ড বা বিএনপির যে পপুলারিটি জনগণের কাছে, এবং বিএনপি আগামীতে নির্বাচিত হলে কি কি করবে তারও কিছু অনেক প্রতিশ্রুতি আমরা দিয়েছি। যেমন আমরা বলেছি আমাদের ইকোনমিক্সকে আমরা $1 ট্রিলিয়ন নিয়ে যাব, তাই না? আমরা বলেছি যে নির্বাচিত হওয়ার 1 বছরের মধ্যে 1 কোটি লোকের কর্মসংস্থান করব। আমরা বলেছি যে দরিদ্র অসহায় পরিবারের জন্য আমরা সেই আগের কালের রেশন কার্ডের মতো ফ্যামিলি কার্ড দিব, এবং এই ফ্যামিলি কার্ডের মালিক হবে নারী। আমরা কৃষি কার্ড দিব, কৃষকদের সুবিধা, তার মালিক হবে নারী। সুতরাং এই জিনিসগুলো কিন্তু অন্য কোনো দল, জামাত বা এনসিপি, তারা কিন্তু এখনো এই সমস্ত ঘোষণাই করতে পারেনি। আপনারা ঘোষণা করে ফেলেছেন অলরেডি। আমরা যদিও নির্বাচনী ইশতেহার দিন, আমরা অলরেডি জনগণকে এগুলো বলেছি। দ্যাট মিন্স উই উইল ডু দ্যাট। আমরা এই মুহূর্তে প্রতিদ্বন্দ্বিতা মনে করছি একটাই, সেটা হলো জনগণ যেন আমাদের সার্বভৌমত্ব এবং স্বাধীনতা রক্ষার ক্ষেত্রে বিএনপি যে একমাত্র রক্ষক কবচ এবং উন্নয়নেরও একমাত্র কারিগর, এটা বুঝে জনগণ আমাদের ভোট দেবে। সুতরাং এই মুহূর্তে আমরা এত আগে বলতে পারছি না যে কে আমাদের প্রধান প্রতিদ্বন্দ্বী। যদি প্রধান প্রতিদ্বন্দ্বী অলরেডি মাঠ ছেড়ে চলে গেছে, এখন দ্বিতীয় সারির কিছু দল। অসংখ্য ধন্যবাদ আজিজুল বারী হেলাল। নিশ্চয়ই প্রতিদ্বন্দ্বী কে বা আপনাদের নির্বাচনী সেই ইস্তেহার আমরা সময়ের সাথে দেখতে পাবো। আবুল কালাম আজাদ, আমি আসলে অনেক প্রশ্ন আর কোনো কিছু রাখতে চাই না, কারণ তফসিল ঘোষণার সাথে সাথে আপনার দায়িত্ব হয়তো বা শেষ হয়ে যাবে। আপনি রাজনৈতিক দলগুলোর প্রতি কি ধরনের পরামর্শ থাকবে আপনার? আমাদের তো আহ্বান একটাই, যে নির্বাচনের উৎসব অলরেডি শুরু হয়ে গিয়েছে আমাদের গ্রামে গঞ্জে, আমরা গিয়ে দেখেছি। আমরা সবাইকে, রাজনৈতিক দল থেকে শুরু করে আপামর জনসাধারণ সবাইকে এই উৎসবে শরীক হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। সংস্কারের যে আজকে যে প্রস্তাবনাগুলো রাখা হয়েছে, আমরা সবাইকে এই প্রস্তাবের সপক্ষে জনমত গঠনেরও আহ্বান জানাচ্ছি রাজনৈতিক দলগুলোর কাছে। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আজকে একটা ঐতিহাসিক দিন, জুলাই সনদকে কেন্দ্র করে আমরা সেই আলোচনার মধ্যেই ছিলাম, এবং আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাকে আজকে সময় দেওয়ার জন্য। আর দর্শক, এই ছিল আজকের মতো ZSRM নিবেদিত দেশ সন্ধ্যায়। আপনাদেরও ধন্যবাদ যারা এতক্ষণ সঙ্গে ছিলেন।